আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? সবাই কেমন আছি আমরা? আজকের ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাই একটু কমেন্টে জানাই সবাই কেমন আছি। আজকের ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করে জানান আপনারা সবাই কেমন আছেন। আগামী ৯ তারিখে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যে সকল শিক্ষার্থী আমার ভাই বোনরা আছেন জবের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ক্লাস। আমাকে একটু বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমার চাকরির প্রত্যাশী ভাই বোনরা অনেকদিন ধরে বলছেন যে স্যার প্রাইমারির জন্য ক্লাস নেন, তো চলে আসলাম। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিলে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে ডান লিখলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে স্পেশাল পিডিএফটা দিয়ে দিব, প্রাইমারির জন্য যে পিডিএফটা। ক্লাস শেয়ার করে ডান লিখে দেন, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। সবার জন্য ক্লাসটা উন্মুক্ত থাকছে, আজকের এই ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকছে। ক্লাস শেয়ার করে দিয়ে ডান লিখে দিলে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আমরা শুরু করি। আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করতে চাই। খেয়াল করি, আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এবং টপিকগুলো আপনাদেরকে পড়িয়ে দিব। আজকের ক্লাসে সেই টপিকগুলো পরিপূর্ণভাবে শেষ হবে। আচ্ছা, নেক্সট অ্যাচিভার থেকে ক্লাস হচ্ছে। ১ নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন নাম্বার ১। ১ নম্বর প্রশ্ন বলছে, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটা? বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটা? বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটা? আচ্ছা, ১ থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন পরিষদ। দেখি অ্যান্সার করি তো, প্রশ্নটার অ্যান্সার করি, প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। শেয়ার করে দিয়ে ডান লিখে দিলে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। ওকে, স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটা? আদিলা বিনতে আশরাফ বলেছেন ইউনিয়ন পরিষদ। আদিলা বিনতে আশরাফ বলেছেন ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ বলেছেন। আচ্ছা, দেখি নুসরাত তাসনিম হ্যাপি বার্থডে দিচ্ছেন ক্লাসে। ওকে, দেখেন মিথিলা বলছেন ১ এর ডি। তাহলে দেখেন বাংলাদেশের যে সরকার কাঠামো আছে, খেয়াল করেন আমরা আমরা এই সরকার কাঠামোকে দুটি স্তরে ভাগ করতে পারি। কয়টা স্তর? ২ স্তরে বা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। ২ শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা শ্রেণীতে? দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? ২টা শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, এই যে ২টা শ্রেণীতে আপনি ভাগ করবেন, একটা হচ্ছে গ্রাম ভিত্তিক আর একটা হলো শহর ভিত্তিক। বলো কি বললাম ভাই? একটা বললাম গ্রাম ভিত্তিক, একটা হচ্ছে গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থা, একটা হচ্ছে গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থা। গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থা। আচ্ছা, এই যে গ্রাম ভিত্তিক যে সরকার ব্যবস্থাটা আছে, এই গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থাকে আমরা ৩টা স্তরে ভাগ করতে পারি। গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থাকে আমরা কয়টা স্তরে ভাগ করতে পারি? ৩টি স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ। ২ হচ্ছে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পরিষদ। আরেকটা হচ্ছে
জেলা পরিষদ, জেলা পরিষদ। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি ভাই? কমেন্টে একটু লিখেন। 3 ভাগে ভাগ করতে পারি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এর মধ্যে সর্বোচ্চ একক যেটা বাংলাদেশের সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ একক যেটা সেটা হচ্ছে জেলা পরিষদ। এরপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উপজেলা। আর সর্বনিম্ন স্তর যেটা সেটা হলো ইউনিয়ন পরিষদ। সর্বনিম্ন স্তরের নাম কি ভাই? ইউনিয়ন পরিষদ। তাহলে প্রশ্ন চেয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর যেটা সেই সর্বনিম্ন স্তরের নাম কি? সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে আমাদের এই ইউনিয়ন পরিষদ। এখন প্রশ্ন হলো এই যে ইউনিয়ন পরিষদ যেটা আছে এই ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? খেয়াল করেন ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? একটু কমেন্টে জানান তো ইউনিয়ন পরিষদ গঠিত হয় কিভাবে বা মোট সদস্য সংখ্যা কতজন হয়? এই যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদের এই যে ইউনিয়ন পরিষদটা আছে এই ইউনিয়ন পরিষদের মোট সদস্য ইউনিয়ন পরিষদের মোট সদস্য হয় 13 জন। কতজন? 13 জন। ইউনিয়ন পরিষদের মোট সদস্য কতজন হয়? 13 জন। কারা কারা? একজন চেয়ারম্যান থাকেন, একজন চেয়ারম্যান থাকেন, একজন কি থাকবেন? চেয়ারম্যান থাকবেন। 3 জন নারী সদস্য থাকেন, 3 জন নারী সদস্য, 3 জন নারী সদস্য। একজন চেয়ারম্যান, 3 জন নারী সদস্য। একজন চেয়ারম্যান থাকবেন, 3 জন নারী সদস্য থাকবেন। আচ্ছা এবার আসেন 9 জন সাধারণ সদস্য। 9 জন কি থাকবে? সাধারণ সদস্য। 9 জন সাধারণ সদস্য। এই টোটাল 13 জনকে নিয়েই ইউনিয়ন পরিষদটা গঠিত হয়, তাই না? আচ্ছা খেয়াল করুন, মনোযোগ দেন। বাংলাদেশের এই যে ইউনিয়ন পরিষদ এটা সৃষ্টি হয়েছে 1973 সালে। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ সৃষ্টি হয় কবে? 1973 সালে। এই যে ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদ সৃষ্টি হয় 1973 সালে। 1973 সালে ইউনিয়ন পরিষদ প্রথম সৃষ্টি হয়। এটা গ্রামাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন একক বা সর্বনিম্ন প্রতিষ্ঠান। বুঝতে পেরেছি? সর্বনিম্ন প্রতিষ্ঠান হলো আমাদের এই ইউনিয়ন পরিষদ। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হয়? 1973 সালে। বাংলাদেশে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি বলে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচন হয় 1973 সালে। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় কত সাল? 1973 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। আচ্ছা ইউনিয়ন পরিষদের মধ্যে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার চেষ্টা করি। এই যে ইউনিয়ন পরিষদ আছে এখানে সংরক্ষিত মহিলা আসনে, সংরক্ষিত নারী আসনে অর্থাৎ মেম্বার পদ যেটা এই মহিলা মেম্বার পদে নারীরা অংশগ্রহণ করে 1997 সাল থেকে। ইউনিয়ন পরিষদে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কত সাল থেকে? 1997 সাল থেকে। তাহলে ইউনিয়ন পরিষদে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই ইউনিয়ন পরিষদে নারীরা অংশগ্রহণ করে, নারীরা অংশগ্রহণ করে, নারীরা অংশগ্রহণ করে, নারীরা অংশগ্রহণ করে কত সাল থেকে? 1997 সাল থেকে অংশগ্রহণ করে, মেম্বার পদে তারা নির্বাচন করে। তাহলে বাংলাদেশের সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার যে স্তরে নারীরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, সবচেয়ে বেশি সুবিধা পায় সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে এখনো পর্যন্ত টোটাল ইউনিয়ন পরিষদ আছে 4584টা, যেটা 2022 সালের জনশুমারি, মানে এটা 2022 সালের জনশুমারি রিপোর্ট অনুযায়ী বলছে যে 4596টা ইউনিয়ন পরিষদ আছে জনশুমারি অনুযায়ী। যদি আপনাকে বলে বাংলাদেশের জনশুমারি 4596টা, কত? 4596টা ইউনিয়ন পরিষদ আছে এখনো পর্যন্ত, জনশুমারি 2022-এর রিপোর্ট এটা। এর মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন যেটা তার নাম হচ্ছে সাজেক রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক রাঙ্গামাটি, সবচেয়ে বড় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় কোনটা ইউনিয়ন? তার নাম হচ্ছে সাজেক, সাজেক রাঙ্গামাটি সবচেয়ে বড়।
আর সবচেয়ে ছোট ইউনিয়ন সেটা হচ্ছে হাজীপুর ভোলা, ভোলার হাজীপুর, ভোলার কি হাজীপুর, ভোলার হাজীপুর সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ হচ্ছে ভোলার হাজীপুর যেটা। তাহলে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থা। এই গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থাকে আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। ইউনিয়ন, উপজেলা এবং জেলা। এই যে উপজেলা পরিষদের কথা বললাম, বাংলাদেশে টোটাল উপজেলা আছে 495টা। কয়টা ভাই? 495টা উপজেলা পরিষদ। আমি একটু লিখি, উপজেলা, উপজেলা। এই যে উপজেলা, যে উপজেলা এখনো আছে 495টি। উপজেলা পরিষদ কয়টা আছে? 495টা। 495টি, 495টি। এর মধ্যে সর্বশেষ উপজেলা কোনটা? মাদারীপুরের ডাসার। তাহলে ডাসার মাদারীপুর, ডাসার মাদারীপুর এইটা একটা, ডাসার মাদারীপুর। এরপরে কক্সবাজারের ঈদগাঁও। তাহলে ঈদগাঁও, ঈদগাঁও কক্সবাজার। কক্সবাজারের কি? ঈদগাঁও। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের মধ্যনগর, মধ্যনগর, মধ্যনগর সুনামগঞ্জ, মধ্যনগর সুনামগঞ্জ। এরা হচ্ছে সর্বশেষ ইউনিয়ন পরিষদ। আর এই যে ইউনিয়ন পরিষদটা আছে, এই সরি উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, উপজেলার প্রবর্তন হয়েছে 1983 সালে। কত সাল? 1983 সালে। এই যে উপজেলা ব্যবস্থা যেটা, এটা চালু হয় 1983 সালে। কত সালে বললাম ভাই? 1983 সালে চালু হয়। এখনো পর্যন্ত টোটাল 6 বার উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচন হয় 1985 সালে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হয় 1985 সালে। আর সর্বশেষ নির্বাচন হয় 2024 সালে। সর্বশেষ, সর্বশেষ হয় 2024 সালে। এখনো পর্যন্ত 6 বার উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। আর এই যে উপজেলা ব্যবস্থাটার কথা বলছি, এই উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। কে করেছেন? হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছেন, হুসাইন মোহাম্মদ এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ। তাহলে এই যে প্রশ্নটা আসছে বা এই যে প্রশ্নটা নিলাম, এটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। তাহলে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা 5টা স্তরে ভাগ করতে পারি। কয়টা স্তরে ভাগ করতে পারি? 5টা স্তরে ভাগ করতে পারি। 2টা শ্রেণীতে ভাগ করতে পারি, আর স্তর হচ্ছে 5টা। একটা শ্রেণী হচ্ছে গ্রাম ভিত্তিক সরকার ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আরেকটা হচ্ছে শহর ভিত্তিক, শহর ভিত্তিক সরকার ব্যবস্থা। যেটা শহর ভিত্তিককে আমরা 2টা স্তরে ভাগ করতে পারি। একটা হলো সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন। আরেকটা হচ্ছে পৌরসভা। সিটি কর্পোরেশন আর একটা কি ভাই? পৌরসভা। এই যে সিটি কর্পোরেশন যেটা আছে বাংলাদেশে, একটু মনোযোগ দিবেন, ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। শহর ভিত্তিক এই যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, আজকে ক্লাসে মনোযোগ দেন। বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন যেটা 1990 সালে হয়, সেটা হলো ঢাকা। প্রথম সিটি কর্পোরেশন, এই যে সিটি কর্পোরেশন বললাম, তাহলে প্রথম সিটি কর্পোরেশন কোনটা? ঢাকা সিটি কর্পোরেশন। কত সালে হয়েছে? 1990 সালে সিটি কর্পোরেশন হয়। 1990 সালে ঢাকা প্রথম সিটি কর্পোরেশন হয়, 1990 সালে। আর আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে টোটাল তো 12টা সিটি কর্পোরেশন আছে। এর মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন কোনটা? গাজীপুর। আর সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন হচ্ছে সিলেট, আমরা জানি। 13তম সিটি কর্পোরেশন হিসেবে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসছে বগুড়া, তাই না? বগুড়া। সিটি কর্পোরেশনের যিনি প্রধান হয় তাকে আমরা কি বলি? সিটি কর্পোরেশনের যিনি প্রধান তাকে আমরা কি বলি? সিটি কর্পোরেশনের মেয়র। মেয়রকে বলা হয় নগর পিতা। এই যে সিটি কর্পোরেশনের যিনি প্রধান হয় তাকে বলা হয় নগর পিতা। মেয়র, এই মেয়রকে বলা হয় সিটি অফ, মানে ফাদার অফ সিটি, নগর পিতা, সিটি অফ ফাদার, নগর পিতা বলা হয়। কারণ তার মাধ্যমেই শহরের, এই নগরের অভ্যন্তরীণ উন্নয়ন গুলো হয়, নগর পিতা। আর এই নগর পিতার পদমর্যাদা কেমন? একজন প্রতিমন্ত্রীর সমান। নগর পিতা প্রতিমন্ত্রীর সমান। বুঝতে পেরেছেন?
তাহলে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম যে মেয়র ছিল তার নাম হচ্ছে আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র তার নাম হচ্ছে আবুল হাসনাত। আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র তার নাম কি? আবুল হাসনাত। আবুল হাসনাত। তাহলে দেখেন আমরা আলোচনা করছি কি? আমরা আলোচনা করছি যে টপিকটা সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। প্রশ্ন দিয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটা, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ওকে, 1 নম্বর প্রশ্নের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা? তার মানে আপনাদেরকে এই স্থানীয় সরকার ব্যবস্থার যে 5টা স্তর আছে একটু ভালো করে পড়তে হবে, যেহেতু সামনে নির্বাচন আছে। এই নির্বাচন কেন্দ্রিক এই যে বেসিক টপিকটা এটা ভালো করে পড়তে হবে। একটু আমাকে বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমাকে তাহলে বলেন তো সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ। ওকে, 1 নম্বর প্রশ্নের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 2, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 76, 89, 83, 85। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক 2 নম্বর প্রশ্ন। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। গ্রামীণ ব্যাংক কত সালে যাত্রা শুরু করে? ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন চট্টগ্রামের জোবরা নামক গ্রামে। তো সেই যে জোবরা গ্রাম, সেই জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হলো? প্রশ্ন কিন্তু আসতে পারে, প্রশ্ন বিগত সময়ে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে, কাজেই স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনি যে বলবেন ডক্টর ইউনূস তো ক্ষমতায় থাকবে না, আমি এই টপিক কেন পড়বো, এরকম কোনো সুযোগ নেই। 1983 সালে বলছেন, 1983 সাল। খেয়াল করেন তাহলে এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা কবে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার স্থান, স্থান কোথায়? একটা গ্রাম আছে তার নাম হলো জোবরা গ্রাম। গ্রামটার নাম কি? জোবরা গ্রাম। এটা চট্টগ্রামের জোবরা গ্রামে এই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা হয়। কত সালে? 1976 সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে 1976 সালে গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে ব্যাংক হিসেবে। ব্যাংক হিসেবে তার যাত্রা, ব্যাংক হিসেবে যাত্রা, ব্যাংক হিসেবে যাত্রা করে, ব্যাংক হিসেবে যাত্রা করে 1983 সালে। ব্যাংক হিসেবে যাত্রা করে 1983 সালে। তো এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানি। এখন প্রশ্ন হলো এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতা প্রথম যে নারী, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতা প্রথম নারীর নাম কি? গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতা প্রথম নারী, সে প্রথম নারীর নাম কি? একটু কমেন্টে জানান তো গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহীতার প্রথম নারীর নাম কি? গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রথম নারী, সেই নারীর নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের 1976 সালের জোবরা গ্রামে শুরু হলো। 1983 সালের 2 অক্টোবর, অক্টোবর মাসের 2 তারিখে, 2 অক্টোবর এই গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রথম নারীর নাম কি? কমেন্টে জানান, আমি আরো কিছু জিনিস পড়াবো। এই যে গ্রামীণ ব্যাংক, তার প্রধান কার্যালয় আছে মিরপুর 2, ঢাকা। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, প্রধান কার্যালয়, প্রধান কার্যালয় কোথায়? মিরপুর, মিরপুর 2, ঢাকা। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা। আচ্ছা খেয়াল করেন এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের আদলে, মনোযোগ দেন, গ্রামীণ ব্যাংকের আদলে, গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেছে যে দেশ, এই গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেছে যে দেশ, ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেছে
ক্ষুদ্র ঋণ চালু করেছে যে দেশ তার নাম হচ্ছে জাপান। গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেছে যে দেশ জাপান। আর এই গ্রামীণ ব্যাংকের ধারণা আরেকটা দেশ নিয়েছে, তার নাম হলো মালয়েশিয়া। তাহলে পৃথিবীর আরো একটি দেশ যে দেশ গ্রামীণ ব্যাংকের ধারণা নিয়েছে, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশের বাইরে গ্রামীণ ব্যাংকের ধারণা নেয় যে দেশ, তার নাম হচ্ছে মালয়েশিয়া। আর এই ক্ষুদ্র ঋণ বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করেছে যে দেশ, তার নাম হলো জাপান। কি নাম তার? জাপান। আর গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহীতা যে নারী, তার নাম হচ্ছে সুফিয়া বেগম। সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকের পরিচালনা যে পর্ষদ আছে, সেই পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হচ্ছে 13 জন। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদের সদস্য হচ্ছে 13 জন। তাহলে আমাকে একটু বলেন তো, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন? বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন? বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন? একটু বলেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য 9 জন। তাহলে 2 নম্বর প্রশ্নটা নিয়েছি গ্রামীণ ব্যাংক থেকে, টপিক ভালো করুন। 3 নম্বর প্রশ্ন, দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা কে? দাম দিয়ে কিনেছি বাংলা, এই গানটার রচয়িতা কে? দেখি অ্যান্সার করেন। প্রাইমারিতে 9 তারিখ যারা পরীক্ষা দিবেন ভাইরা, প্রাইমারিতে 9 তারিখ যারা পরীক্ষা দিবেন, প্রাইমারিতে 9 তারিখ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বলতেছি, ক্লাস শেয়ার করে রাখেন, শেয়ার করে ডান লিখেন, পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধরে ধরে সবাইকে পিডিএফ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ক্লাস শেয়ার করে ডান লিখেন, ধরে ধরে পিডিএফ দিবা। আর আজকের এই ক্লাসটাতে একটু রিঅ্যাক্ট দেন, ক্লাসের পোস্টে একটু রিঅ্যাক্ট দেন। হ্যাঁ ভাইয়া, ক্লাস পিডিএফ দিবেন? অবশ্যই ক্লাস পিডিএফ দিব, অবশ্যই ক্লাসের পিডিএফ দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চাকরির প্রত্যাশী ভাই বোনেরা একটু কমেন্ট করেন তো, কে কোন জায়গা থেকে, কার মানে কোন কোন জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন? কোন জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ভাইরা আমার? কোন জেলা থেকে পরীক্ষা অংশগ্রহণ করছেন ভাইরা আমার? একটু কমেন্ট করে জানান। তাহলে দেখেন, দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়ে কিনেছি বাংলা। ওকে, তাহলে দেখেন, ভাষা আন্দোলন ভিত্তিক গান, ভাষা আন্দোলন ভিত্তিক গান, দাম দিয়ে কিনেছি বাংলা। তাহলে এই যে গানটা, এই গানের কি চেয়েছে? রচয়িতা চেয়েছে, রচয়িতা, রচয়িতা। তাহলে আমরা একটু ভাষা আন্দোলন ভিত্তিক গানগুলো দেখি। দেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে, তাহলে এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো যে 21শে ফেব্রুয়ারি, এই গানটার গীতিকার কে? এই গানটার গীতিকার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, এইটার প্রথম সুরকার, এই গানটার প্রথম সুরকার, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, আব্দুল লতিফ, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। বর্তমান সুরকার তার নাম হচ্ছে আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার কি নাম তার? আলতাফ মাহমুদ। বর্তমান সুরকারের নাম হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা, তাহলে এইটা চলে গেল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান। আরো তো গান আছে, আরো তো গান আছে, দেখান। যেমন, যেমন গান কি, ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। তাহলে ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়, তাহলে এই গানের গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়, গীতিকার এবং সুরকারকে আব্দুল লতিফ। তারপরে খেয়াল করেন, দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়ে কিনেছি বাংলা, এই যে দাম দিয়ে কিনেছি বাংলা, এই গানের গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। দাম দিয়ে কিনেছি বাংলা, গীতিকার সুরকার কি? আব্দুল লতিফ, আব্দুল লতিফ।
তোরা ঢাকা শহর রক্তে ভাসায়নি। তোরা ঢাকা শহর তোরা ঢাকা শহর রক্তে ভাসায়নি, রক্তে ভাসায়নি। এই যে গান, এই গানের গীতিকার সুরকার কে? আব্দুল লতিফ। তাহলে দাম দিয়ে কিনেছি বাংলা, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এই সবগুলো গানের গীতিকার কে? আব্দুল লতিফ। গীতিকার হচ্ছেন আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম, ফজলে খোদার গান। সালাম সালাম, সালাম সালাম হাজার সালাম। তাহলে এই যে সালাম সালাম হাজার সালাম, এই যে গান, এই গানের গীতিকার কে? ফজলে ফজলে খোদা। ফজলে খোদা। সালাম সালাম হাজার সালাম গীতিকার কে? ফজলে খোদা। আর এই গানের শিল্পী ছিলেন আব্দুল জব্বার। শিল্পী কে ছিলেন? আব্দুল জব্বার ছিলেন শিল্পী, আব্দুল জব্বার। তাহলে ভাষা আন্দোলনের প্রথম গান কোনটা? এইটা বলেন তো, ভাষা আন্দোলনের প্রথম গান। ভাষা আন্দোলনের প্রথম গান হচ্ছে ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আপনাকে যদি বলে ভাষা আন্দোলনের প্রথম গান, প্রথম গান ভুলবো না ভুলবো না, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, গাজীউল হকের গান। ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ক্লাসটা একটু শেয়ার করে দেন ভাইরা আমার, ক্লাসটা একটু শেয়ার করে দেন। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি। তাহলে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন। প্রথম উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, প্রথম নাটক হচ্ছে কবর নাটক, মুনীর চৌধুরীর কবর নাটক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে তিনি যেটা রচনা করেছিলেন মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, নাটকের নাম হচ্ছে কবর নাটক, মুনীর চৌধুরীর কবর নাটক। আচ্ছা, প্রথম কবিতা ওইখানে রমনার বটমূলে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে, কে লিখেছিলেন? মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। প্রথম নাটক, প্রথম নাটকের নাম হচ্ছে কবর, মুনীর চৌধুরী 1953 সালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেছেন। প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন এইটা। আর এটা প্রথম পাঠ করা হয়েছিল চট্টগ্রামের লাল দিঘির ময়দানে। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন, যেটা 1969 সালে প্রকাশিত হয়েছে। 1969 সালে 21-এর প্রথম সংকলন যেটা ছিল 21শে ফেব্রুয়ারি, এই সংকলন করেছিলেন কে? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন নিয়ে প্রথম যে চলচ্চিত্র ছিল তার নাম হলো জীবন থেকে নেয়া, 1970 সালে মুক্তি পেয়েছিল জহির রায়হানের জীবন থেকে নেয়া। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক গান, প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। দাম দিয়ে কিনেছি বাংলা, আব্দুল লতিফের গান, দাম দিয়ে কিনেছি বাংলা। ওকে, 3 নম্বর প্রশ্নের দিকে আসেন। 4 নম্বর প্রশ্ন আসেন, গারো উপজাতির কোন জেলায় বসবাস করে? গারোরা বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? উপজাতি রিলেটেড প্রশ্ন পাওয়া যায়, উপজাতি রিলেটেড প্রশ্ন আপনি পাবেন। ভালো করে ক্লাসটা দেখেন, যারা ক্লাস দেখছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। তাহলে আমাকে একটু বলেন যে এইটার অ্যান্সার কি হবে? তাহলে গারো উপজাতি কোন কোন জেলাতে বসবাস করে? তাহলে দেখেন, গারো উপজাতির নাম হচ্ছে গারো, গারো উপজাতি। এই গারো উপজাতির পরিবার কেমন? গারো উপজাতির পরিবার ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা। মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হচ্ছে গারো উপজাতির। গারোদের একটা বর্ষবরণ উৎসব আছে। গারোদের একটা বর্ষবরণ উৎসব আছে, সেই উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। ওয়ান গালা, গারোদের বর্ষবরণ যে উৎসবটা তার নাম হচ্ছে ওয়ান গালা। ওয়ান গালা গারোদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। গারোদের যে পোশাক, গারোরা যে পোশাক পরে এর মধ্যে একটা হচ্ছে দক শাড়ি। দক শাড়ি নামে একটা পোশাক আছে। গারোদের ভাষা হচ্ছে মান্দি। গারোদের ভাষা হচ্ছে মান্দি, অথবা পরীক্ষায় আপনি পেতে পারেন মান্দি খুশিক নামে। মান্দি বা মান্দি খুশিক গারোদের ভাষা, মান্দি বা মান্দি
কুশিক নামে পেতে পারেন। খেয়াল করেন, মনোযোগ দেন। এই যে গারো, এই গারোদের বসবাস কোথায়? এরা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, যেটা বাংলাদেশের সবচেয়ে যে উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ে বসবাস করে। এই গারোদের অধিকাংশদের বসবাস, গারোদের অধিকাংশ বসবাস করে, এই গারোদের অধিকাংশ বসবাস করে কোথায়? ময়মনসিংহ। এই ময়মনসিংহে তারা অধিকাংশ বসবাস করে। এটা ছাড়াও শেরপুর নেত্রকোনাতে বসবাস করে। কোথায় বসবাস করে? এছাড়াও আপনি দেখবেন যে তাদের বসবাস হচ্ছে শেরপুর, কিছু সংখ্যক শেরপুর, তারপরে বসবাস করে নেত্রকোনা, শেরপুর, নেত্রকোনা। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় যেটা আছে গারো পাহাড়, এই গারো পাহাড়ের পাদদেশে এই গারো উপজাতিরা বসবাস করে। তাহলে গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। হ্যাঁ, গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা। তাহলে এরা কোথায় বসবাস করে? ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। সিলেট অঞ্চলে বসবাস করে মণিপুরীরা। আপনারা যারা আমার উপজাতির ক্লাস করেন নাই, উপজাতির ক্লাস আছে, দিয়ে দিব না। মণিপুরী খাসিয়া বসবাস করে হচ্ছে সিলেটে। আরেকটা আছে পাঙ্গন লাউয়া, পাঙ্গন আর হচ্ছে লাউয়া উপজাতি, এরা বসবাস করে সিলেটে। আরেকটা আছে সবর উপজাতি, বসবাস করে হচ্ছে এই সিলেটে। পাঙ্গন লাওয়া হলো মুসলিম উপজাতি, সিলেটে বসবাস করে পাঙ্গন লাওয়া। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে উপজাতিদের মধ্যে 11টা উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। 11টা উপজাতি। কি কি? অনেকগুলো আছে, আমি অল্প কয়েকটা লিখি। চাকমা, মারমা, তারপর হচ্ছে চাক, তারপর হচ্ছে খুমি, চাকমা, মারমা, চাক, খুমি, আরো আছে বম, তারপর হচ্ছে লুসাই। এগুলো বসবাস করে কোথায়? পার্বত্য চট্টগ্রামের দিকে। সাধারণত টাঙ্গাইলের দিকে কোনো উপজাতি আমরা দেখতে পাই না। ওকে, তাহলে এই যে উপজাতিদের অবস্থান রিলেটেড প্রশ্ন কিন্তু আসে। বলেছে গারো রিলেটেড কথাবার্তা আলোচনা দেখলাম। পরের প্রশ্ন আছেন 5 নাম্বার। ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? আচ্ছা, রাজা কনিষ্ক। এই কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের রাজা ছিলেন এই রাজা কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের রাজা ছিলেন কনিষ্ক। এই কনিষ্ক যিনি আছেন, তার একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিল। এই কুষাণের একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিল, তার নাম ছিল চরক। কুষাণের একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন, তার নাম কি ছিল? চরক। আর এই চরক, তিনি আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, তার নাম হচ্ছে চরক সংহিতা। এই চরকের একটা যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো চরক সংহিতা। আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ তিনি গ্রন্থ লিখেছিলেন। আচ্ছা, এবার আসেন সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। অশোক কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। সম্রাট অশোক, তিনি তার সাথে জড়িত একটা যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তিনি যখন উপলব্ধি করার পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তিনি বৌদ্ধ ধর্মটাকে বিশ্ব ধর্মে পরিণত করার চেষ্টা করেন। এই যে বিশ্ব ধর্মে পরিণত করার যে আপ্রাণ চেষ্টাটা ছিল, এই কারণে ইতিহাসে তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। কি বলা হয় ভাই? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। সম্রাট অশোক সে তার সময়ে রাজধানী স্থাপন করেছিল মহাস্থানগড়।
এবং এই সম্রাট অশোক তিনি এই যে মহাস্থানগড়ে যে ব্রাহ্মী লিপি ছিল, সেই ব্রাহ্মী লিপি বাস্তবায়নের ক্ষেত্রে, রচনার ক্ষেত্রে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবং সম্রাট অশোকের শিলালিপিও এই মহাস্থানগড়ে পাওয়া যায়। অশোকের শিলালিপি পাওয়া যায়, অশোকের শিলালিপি। এই যে অশোকের শিলালিপি, এটা কোথায় পাওয়া যায়? এই মহাস্থানগড়ে পাওয়া যায়। তিনি এখানে রাজধানী স্থাপন করার কারণ, এবং তাকে মৌর্য বংশের প্রথম শ্রেষ্ঠ শাসক বলা হয়। প্রাচীন ভারতের প্রথম যে রাজবংশ সেটাই হচ্ছে মৌর্য বংশ। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের একজন ব্যক্তি। সমুদ্রগুপ্ত, এই যে সমুদ্রগুপ্ত আছেন, তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক তাকে বলা হতো, এবং তিনি খুব সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। তো এই যে সাহিত্য অনুরাগী মানুষ থাকার কারণে তিনি খুব কাব্যচর্চা অনুরাগী মানুষ ছিলেন, যার কারণে তাকে বলা হতো কথিরাজ। তাকে উপাধি দেওয়া হয়েছিল কথিরাজ। তাকে বলা হতো কবিদের রাজ বা কবিরাজ। সাহিত্য অনুরাগী মানুষ থাকার কারণে এই সমুদ্রগুপ্তকে বলা হতো গুপ্ত যুগের তিনি ব্যক্তি। আর এই গুপ্ত যুগের সমুদ্রগুপ্ত যে শাসক ছিল তাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। কি বলা হতো তাকে? প্রাচীন ভারতের নেপোলিয়ন। অ্যান্সার হবে প্রাচীন ভারতের নেপোলিয়ন। হর্ষবর্ধন, শশাঙ্কের সমসাময়িক রাজা ছিলেন হর্ষবর্ধন। শশাঙ্কের সমসাময়িক রাজা কে ছিলেন? শশাঙ্কের সমসাময়িক রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন তার সময়ে তিনি কি করেছিলেন? তিনি ওই যে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই নালন্দা মহাবিহারেই কিন্তু হিউয়েন সাং এসেছিলেন এই হর্ষবর্ধন। তা দেখেন, প্রশ্ন চেয়েছে ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? নেপোলিয়ন বলা হতো এই সমুদ্রগুপ্তকে। 6 নম্বর প্রশ্নের দিকে দেখেন, কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন কে? স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? আমরা একটু আসি, আলোচনা করি। মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দের দিকে সিন্ধু বিজয় করে। 712 খ্রিস্টাব্দের দিকে সিন্ধু জয় করে। 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় মানে হচ্ছে 6ষ্ঠ শতকের দিকে উপমহাদেশে মুসলিম শাসনের আগমন ঘটান বা সূত্রপাত ঘটান। মুসলিম শাসনের কি করেন? সূত্রপাত ঘটান এই মোহাম্মদ বিন কাসিম। তিনি সিন্ধুর রাজা যে দাহির, সে দাহিরকে পরাজিত করেছিলেন। কাকে পরাজিত করেছিলেন? সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন। সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন। সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেছিলেন এই মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। তার মাধ্যমে মুসলিম শাসনের সূচনা ঘটেছিল। তার মাধ্যমে কি হয়? মুসলিম শাসনের সূচনা ঘটেছিল। মুসলিম শাসনের সূচনা ঘটে। ক্লাস কি ঠিকঠাক আছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? ক্লাস কি ঠিকঠাক মতো চলছে? তার মাধ্যমে কি মুসলিম শাসনের সূচনা ঘটে। এবার আসেন গজনীর সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত, 1000 থেকে 1027 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেন। 1000 থেকে 1027 সাল পর্যন্ত 17 বার আক্রমণ করেন। 17 বার আক্রমণ করেছিলেন এই সুলতান মাহমুদ। তিনি আক্রমণ করে ধন সম্পদ লুটপাট করেছেন, কিন্তু কোনো মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। ধন সম্পদ লুটপাট করেছেন, কোনো মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। তার আক্রমণের উদ্দেশ্যই ছিল ধন সম্পদ লুটপাট। তার আক্রমণের উদ্দেশ্য কি ছিল? ধন সম্পদ লুটপাট। এই যে সুলতান মাহমুদ, গজনীর সুলতান, তার সভার সভাকবি কে ছিলেন? ফেরদৌসি। এই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসি। ফেরদৌসি ছিলেন। আর এই ফেরদৌসিকে বলা হতো প্রাচ্যের হোমার। কে বলা হতো? প্রাচ্যের হোমার, যিনি কিনা
এই ফেরদৌসী কিনা শাহনামা গ্রন্থ লিখেছিলেন? শাহনামা। তাহলে দেখেন কি হয়েছে, মাহমুদ তিনি মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারলেন না। এবার আসেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি 1192 সালে তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ ছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি কি হন? জয়ী হন। জয়ী হন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়ী হওয়ার পরে উপমহাদেশে মুসলিম শাসনটা মুসলিম শাসনটা তিনি প্রতিষ্ঠা করলেন। তার আগে কিন্তু মুসলিম শাসনের সূত্রপাত হলো গজনী সুলতান মাহমুদ আক্রমণ করলো। মোহাম্মদ ঘুরে এসে এবার কি করলেন? তরাইনের যুদ্ধে জয়লাভ করলেন, পৃথ্বীরাজ চৌহানকে তিনি মারলেন, মৃত্যুবরণ করেন ওই যুদ্ধে, তিনি জয়ী হলেন এবং উপমহাদেশে মুসলিম শাসন তিনি প্রতিষ্ঠা করলেন। এরপরে 1206 সালের দিকে আমরা দেখলাম এই মোহাম্মদ ঘুরির যে সেনাপতি কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক, এই কুতুবউদ্দিন আইবেক দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লির সালতানাত। আর এই দিল্লির সালতানাতটা ছিল 320 বছরের শাসনবাহার কার্য। সে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা হওয়া মানে হচ্ছে ভারতে মুসলিম শাসনটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা হওয়া, যেটা করেছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। তাহলে অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। আপনাদের এই ইতিহাসটা পড়তে হবে। কুতুবউদ্দিন আইবেক, যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন এই জিনিসগুলো জানা উচিত আপনাদের। অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। আসেন এবার আসেন, সমুদ্র বন্দর কয়টা আছে বাংলাদেশে? কতটি সমুদ্র বন্দর আছে এবং সমুদ্র বন্দরগুলো কোথায়? অ্যান্সার করেন তো, চেষ্টা করেন এটা অ্যান্সার করার জন্য। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন দেখি। আমার সাথে নোট করার চেষ্টা করেন। প্রাইমারি যে ভাইরা পরীক্ষা দিবেন প্রস্তুতি কেমন জানায়েন। প্রাইমারির ভাইরা জানায়েন প্রস্তুতি কেমন। সমুদ্র বন্দর খেয়াল করেন, এই যে কক্সবাজার, কক্সবাজার আছে, এই কক্সবাজারে যে মাতার বাড়ি আছে, এই কক্সবাজারের মাতার বাড়িতে দেশের দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে। নির্মিত হবে। এটা দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আবারও বলছি, প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারে। কিন্তু সমুদ্র বন্দর হিসেবে যদি আপনি বলেন যে সমুদ্র বন্দর, তাহলে সমুদ্র বন্দর হিসেবে এটার অবস্থান কিন্তু চতুর্থ। সমুদ্র বন্দর হিসেবে এটার অবস্থান কততম? চতুর্থ। কিন্তু দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজার। নারায়ণগঞ্জ নদী বন্দর, নারায়ণগঞ্জ নদী বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর যেটা, এই চট্টগ্রাম সমুদ্র বন্দরটা হলো কর্ণফুলী নদীর তীরে। কোন নদীর তীরে ভাই? কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দরটা। এই চট্টগ্রাম সমুদ্র বন্দরটা এটা ব্রিটিশ আমলে হয়েছে। ব্রিটিশ আমলে। কোন আমলে এই সমুদ্র বন্দর নির্মিত হয়? ব্রিটিশ আমলে সমুদ্র বন্দর নির্মিত হয়, যেটা বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। বলা হয় যে এটা প্রথম সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দর এটা আছে বাগেরহাটে। বাগেরহাট। মংলা সমুদ্র বন্দর বাগেরহাট। আরেকটা আছে পায়রা সমুদ্র বন্দর, যেটা স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর, যেটা হলো পায়রা, যেটা 2016 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এখন বলছে প্রধান সমুদ্র বন্দর কোনটা, সেটা হলো এই চট্টগ্রাম। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরের নাম হলো এই চট্টগ্রাম সমুদ্র বন্দর। প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তীরে যেটা। পায়রা সমুদ্র বন্দর আন্দারমানিক নদীর তীরে, ওইদিকে মংলা সমুদ্র বন্দর বাগেরহাট পশুর নদীর তীরে, আর এদিকে কক্সবাজারের মাতারবাড়িতে দেশের চতুর্থ সমুদ্র বন্দর বা প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে। বুঝতে পারলাম? খুবই আলোচিত টপিক সমুদ্র বন্দর, এই সময়ে খুবই আলোচিত টপিক। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নের দিকে তাকাই।
রাত্রে নৌ চলাচল সুবিধার জন্য বাংলাদেশের কোথায় কোথায় পুরনো বাতিঘর ছিল? বাতিঘর ছিল কোথায়? বাতিঘর, লাইট হাউস। বাতিঘর বা লাইট হাউস কোথায় ছিল? খেয়াল করেন, মহেশখালী। এই মহেশখালী হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের মহেশখালী। এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে। যে মন্দিরটা, সেই মন্দিরটার নাম হলো আদিনাথের মন্দির। আদিনাথ মন্দির। কক্সবাজারের মহেশখালীতে একটা মন্দির আছে, আদিনাথ মন্দির। এটা, এই মহেশখালীটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। পাহাড়ি দ্বীপ সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনটা কোথায় আছে? কক্সবাজারে আছে। সেন্ট মার্টিন, কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। সর্বদক্ষিণের, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে এই কোন জায়গা? সেন্ট মার্টিন, সর্বদক্ষিণের ইউনিয়ন। সেন্ট মার্টিনের অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা। আরেকটা নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপটা। প্রচুর পরিমাণ নারিকেল পাওয়া যায় সেন্ট মার্টিন। টেকনাফ, এই টেকনাফ কোথায় আছে? এটা কক্সবাজারে আছে। টেকনাফ থানা, বাংলাদেশের সর্ব দক্ষিণের থানার নাম হচ্ছে টেকনাফ। এবার আসেন, এই যে কুতুবদিয়া, এই কুতুবদিয়াও কক্সবাজারে আছে। কুতুবদিয়া কক্সবাজারে আছে। আর এই কুতুবদিয়াতেই আছে লাইট হাউস। এখানে লাইট হাউস আছে। প্রাচীনকালে সবার আগে এই কক্সবাজারের কুতুবদিয়াতে লাইট হাউস বা বাতিঘর নির্মাণ করা হয়েছে। কুতুবদিয়া, অ্যান্সার হচ্ছে এটা। 9 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে কোনটা? ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে কোনটা? তাহলে ইউনেস্কো কি করে? ইউনেস্কো কি করে? বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়। বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়। ইউনেস্কো কি করে? বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়। আর ডাব্লিউআইপিও কি করে? ডাব্লিউআইপিও জিআই পণ্যকে স্বীকৃতি দেয়। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন, তাহলে এই যে 60 গম্বুজ মসজিদ, এটা আছে কোথায়? এটা আছে বাগেরহাট। 60 গম্বুজ মসজিদ আছে কই ভাই? 60 গম্বুজ মসজিদ রয়েছে কোথায়? বাগেরহাটে। এইখানের গম্বুজ সংখ্যা কত? এই গম্বুজ সংখ্যা 81। গম্বুজ সংখ্যা কয়টা? 81টা। গম্বুজ সংখ্যা 81টা। এই যে 60 গম্বুজ মসজিদটা, এটা কে নির্মাণ করলো? এই 60 গম্বুজ মসজিদ নির্মাণ করলেন কে? খান জাহান আলী। খান জাহান আলী, একজন মুসলিম ধর্ম প্রচারক খান জাহান আলী, তিনি 60 গম্বুজ মসজিদ নির্মাণ করলেন। তাহলে এই যে খান জাহান আলী, খান জাহান আলী, তো এই যে খান জাহান আলী, তিনি কিন্তু 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন, যেটাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এই ওয়ার্ল্ড হেরিটেজ কয়টা? ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে 3টা। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ কয়টা? 3টা। একটা হচ্ছে সুন্দরবন, একটা হলো সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার, সোমপুর মহাবিহার। আর একটা হচ্ছে এই যে 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ। খেয়াল করেন, এই যে সুন্দরবন, এই সুন্দরবন কিন্তু আবার রামসারও সাইট। সুন্দরবন কিন্তু আবার রামসার সাইট, যেটাকে রামসার সাইট 1992 সালে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রামসার সাইট, প্যাচ লাগাই ফেলেন বাবা। জাতীয় জাদুঘর, এই জাতীয় জাদুঘর রয়েছে শাহবাগে। শাহবাগে রয়েছে, এটা 1913 সালে প্রতিষ্ঠা হয়। জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা হয় 1913 সালে। শাহবাগ। আহসান মঞ্জিল, এই আহসান মঞ্জিল রয়েছে ঢাকায়, পুরান ঢাকা।
পুরান ঢাকা, আহসান মঞ্জিল পুরান ঢাকা। এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল নওয়াব আব্দুল লতিফ এই আহসান মঞ্জিল নির্মাণ করেছেন। নওয়াব আব্দুল লতিফ তার ছেলে খাজা আহসানুল্লাহ নাম অনুসারে নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিলের। জাতীয় সংসদ আমরা জানি সেটা বাংলানগরে আছে। 215 একর জমির উপরে এক কক্ষ বিশিষ্ট আইনসভা জাতীয় সংসদ। ওকে, অ্যান্সার তাহলে সার্বভৌমুজ মসজিদ। 10 নম্বর প্রশ্ন, সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? সংগ্রাম, স্ট্রাগল। খেয়াল করেন, দেখেন এস এম সুলতান। এই এস এম সুলতানের বাড়ি হচ্ছে কোথায়? এস এম সুলতানের কোথায়? নড়াইলের। এস এম সুলতানের জন্ম হলো নড়াইলের মাছিমদিয়াতে। এস এম সুলতানের জন্ম হলো নড়াইলের মাছিমদিয়া। আর তার সাথে জড়িত নদীর নাম হলো চিত্রা নদী। চিত্রা নদীর তীরে তার জন্ম এস এম সুলতান। এই এস এম সুলতানের ডাক নাম হচ্ছে লাল মিয়া। এস এম সুলতানের ডাক নাম কি? লাল মিয়া। লাল মিয়া, তার পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। এই যে নড়াইলের মাছিমদিয়া বললাম, সেখানেই কিন্তু এই এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালাটা রয়েছে। এস এম সুলতান তার চিত্রকর্মের মধ্যে গ্রামীণ যে আবহমান প্রকৃতি এগুলো পাওয়া যেত। গ্রামীণ আবহমান প্রকৃতি। এস এম সুলতানের চিত্রকর্মগুলো কোনগুলা হতে পারে? যেমন এস এম সুলতানের চিত্রকর্ম কোনগুলা? যেমন তিনি এঁকেছেন হত্যাযজ্ঞ। তিনি কি এঁকেছেন? হত্যাযজ্ঞ, চর দখল, মাটি কাটা, হত্যাযজ্ঞ, চর দখল, মাটি কাটা, জমি কর্ষণ, প্রথম বৃক্ষরোপণ, হত্যাযজ্ঞ, চর দখল, মাটি কাটা, জমি কর্ষণ, প্রথম বৃক্ষরোপণ। তিনি এঁকেছেন ধান মারাই। তিনি এঁকেছেন ধান মারাই। তিনি এঁকেছেন মাছ কাটা। তাহলে দেখেন, তার চিত্রকর্মের মধ্যে 9টা। তার চিত্রকর্মের মধ্যে আবহমান প্রকৃতি, গ্রামীণ প্রকৃতি গুলোই পাওয়া যেত সবচেয়ে বেশি। এস এম সুলতান। এবার আসেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহের কিশোরগঞ্জের কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছিলেন জয়নুল আবেদিন। কিশোরগঞ্জের কোথায়? কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছিলেন জয়নুল আবেদিন। এই যে জয়নুল আবেদিন, তিনি জাতীয় অধ্যাপক হন 1975 সালে। চিত্রশিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হয়েছেন জয়নুল আবেদিন 1900 সালে? 75 সালে জাতীয় অধ্যাপক। তার সমাধিটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধি, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা। এই জয়নুল আবেদিন ঢাকার পিজি হাসপাতালে মারা গিয়েছিলেন। তো তার অনেকগুলো চিত্রকর্ম আছে, খুব অল্প করে বলি। যেমন তার চিত্রকর্ম সাঁওতাল রমণী। এই সাঁওতাল রমণী গায়ের বধূ হলো। কিসের বধূ? গায়ের বধূ। সাঁওতাল রমণী গায়ের বধূ, পাইনার মা। সাঁওতাল রমণী গায়ের বধূ, পাইনার মা। তার চিত্রকর্ম হলো বিদ্রোহী গরু। তার চিত্রকর্ম হচ্ছে গরুর গাড়ি। সাঁওতাল রমণী গায়ের বধূ, পাইনার মা, বিদ্রোহী গরুর গাড়ি। সে মই টানা। তার চিত্রকর্মের নাম হচ্ছে মই টানা। তার চিত্রকর্মের নাম হলো সংগ্রাম। এই যে সংগ্রাম। তাহলে সাঁওতাল রমণী, গায়ের বধূ, পাইনার মা, বিদ্রোহী গরুর গাড়ি, মই টানা, সংগ্রাম, এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের চিত্রকর্ম। আরো আছে, অনেকগুলো আছে, পড়াতে শেষ করা যাবে না, অনেকগুলো আছে, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে সাঁওতাল রমণী, গায়ের বধূ, পাইনার মা, বিদ্রোহী গরুর গাড়ি, মই টানা, সংগ্রাম,
তারপর হচ্ছে তোমার ওই মনপুরা 70, ম্যাডোনা 43। ম্যাডোনা 43 চিত্রকর্ম এঁকে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন। 1943-এর দুর্ভিক্ষের উপর চিত্রকর্ম এঁকে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন জয়নুল আবেদিন। আর এই জয়নুল আবেদিনের শেষ চিত্রকর্মের নাম ছিল দুই মুখ, যেটা ঢাকার পিজি হাসপাতালে বসে তিনি এঁকেছিলেন। তাহলে চেয়েছে কি সংগ্রাম চিত্রকর্ম কার? এস এম সুলতানের। 11 নম্বর, কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। 1905 সালের বঙ্গভঙ্গ, এর মোট লাইন হচ্ছে 25, মোট হচ্ছে 25টি লাইন, 25টি চরণ। এই 25 চরণ দিয়ে তিনি বাংলার প্রকৃতির কথা বোঝান। কি বোঝান? বাংলার প্রকৃতি। 25 চরণ দিয়ে কি বোঝান? বাংলার প্রকৃতির কথা, বাংলার প্রকৃতির কথা বোঝান। আর এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়, জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত, আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় প্রথম 10 চরণ, প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। তাহলে এই যে জাতীয় সঙ্গীতটা, এই জাতীয় সঙ্গীতটা গীতবিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? গীতবিতান কাব্যের, গীতবিতান কাব্যের স্বরবিতান অংশ। গীতবিতান কাব্যের কি? স্বরবিতান অংশ। গীতবিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে তিনি এটা নিয়েছিলেন। আর এটার সুরটা কোন গানের? সুর হচ্ছে বাউল গানের। বাউল গানের অনুকরণে তিনি এটা সুর করেছিলেন। সেই বাউল গানটা কার গান ছিল? গগন হরকরার। গগন হরকরা, গগন হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই গানের অনুকরণে তিনি এটা করেছিলেন। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। খেয়াল করেন, এই যে জাতীয় সঙ্গীত, এটা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন কে? অধ্যাপক আনিসুজ্জামান। কে অনুবাদ করেছেন? অধ্যাপক আনিসুজ্জামান। আচ্ছা দেখেন, তাহলে এই যে বাংলাদেশ ব্যতীত রবীন্দ্রনাথ ঠাকুর কয়টা দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারতের করেছেন, শ্রীলঙ্কার করেছেন। তাহলে এটা হচ্ছে একদম জাতীয় বিষয়বলির টপিক। তাহলে রণসঙ্গীত, তাহলে রণসঙ্গীত রচনা করেছেন কে? রণসঙ্গীত, রণসঙ্গীত বা সামরিক সঙ্গীত কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম। এই যে রণসঙ্গীত, এই রণসঙ্গীতের মোট চরণ কয়টা? 21টি। রণসঙ্গীতের মোট চরণ কয়টা? 21 লাইন। 21 লাইনে কিন্তু রণসঙ্গীত বাজানো হয়। 21 লাইনটা কিন্তু এই রণসঙ্গীত প্রথম সন্ধ্যা কাব্য, সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল রণসঙ্গীতটা, সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে। আর এটা প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়। প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? শিখা পত্রিকায়। নতুনের গান শিরোনামে, অর্থাৎ এই রণসঙ্গীতটা তখন ছিল নতুনের গান। নতুনের গান শিরোনামে রণসঙ্গীতটা প্রকাশিত হয়েছে, নতুনের গান শিরোনামে। আর বাংলাদেশের যে ক্রীড়া সঙ্গীত আছে সেটা রচনা করেছেন সেলিমা রহমান। ক্রীড়া সঙ্গীত 10 লাইনে, সেলিমা রহমান। তাহলে জাতীয় বিষয়গুলির টপিক গুলো দেখে যাবেন। 12 নম্বর, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটা? বাংলাদেশ সরকার আয়ের প্রধান উৎস, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে কোন জায়গা থেকে? এই কর রাজস্ব থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে কোন খাত থেকে? কর রাজস্ব থেকে সবচেয়ে বেশি আয় করে। কর, কর, ট্যাক্স। এই যে ট্যাক্স, এই ট্যাক্স হচ্ছে দুই ধরনের। ট্যাক্স কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর আর হচ্ছে পরোক্ষ কর। এই যে প্রত্যক্ষ কর যেটা আছে, এই প্রত্যক্ষ কর হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স। আর এই পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। এই যে প্রত্যক্ষ কর,
এই ডিরেক্ট ট্যাক্সের কি আয়কর, ভূমিকর, আয়কর, ভূমিকর, এগুলো কি ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স কি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। তাহলে এই যে কর, বাংলাদেশে চালু হয়েছে 1991 সালে। তাহলে এই যে কর ভ্যাট, এই যে ভ্যাট, এই ভ্যাটের স্তর কয়টা? চারটি। এই ভ্যাটের স্তর কয়টা? চারটা। 5%, 7.5%, 10%, আর হচ্ছে এই যে 15% সর্বোচ্চ স্তর ভ্যাট। আর বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে এই মূল্য সংযোজন কর থেকে, মূল্য সংযোজন ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় করে। বুঝতে পেরেছেন? আর এই কর ট্যাক্স উত্তোলনের জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করে তার নাম হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এই এনবিআর এর অফিস রয়েছে কোথায়? আগারগাঁও। এর ভবন আছে কোথায়? কার্যালয় রয়েছে আগারগাঁও। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কর নিয়ে কাজ করে এনবিআর। তো এই সরকারের আয়ের প্রধান হচ্ছে কোনটা? এনবিআর। রেমিটেন্স, আর রেমিটেন্স বিদেশ থেকে উপার্জিত শ্রমিক যারা আছে তারা যে পাঠায় টাকাটা রেমিটেন্স। বাংলাদেশ বর্তমানে রেমিটেন্স প্রাপ্তিতে 8ম দেশ। সবচেয়ে বেশি রেমিটেন্স আছে সৌদি আরব থেকে। আরব, সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা পাই সৌদি আরব থেকে। মানুষ সবচেয়ে বেশি পাঠায় কোথায়? সৌদি আরবে। সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় আমরা সৌদি আরবে। ওকে, 13 নম্বর প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দেখেন, আমি আজকে যে প্রশ্নগুলো নিয়েছি এগুলো খুবই বেছে বেছে প্রশ্ন নিয়েছি। বেছে বেছে প্রশ্ন নেওয়ার কারণ হচ্ছে যেগুলো সাম্প্রতিক ঘটনার সাথেই জড়িত। 2024-25 সালে যে ঘটনাগুলো, 25 সালে যতগুলো ঘটনা ঘটেছে, আলোচিত ঘটনা, সেই আলোচিত ঘটনার সাম্প্রতিকের বেসিক থেকে প্রশ্ন নিয়েছে। অ্যান্সার করেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সাম্প্রতিক হিসেবে খুবই আলোচিত। সংবিধানের সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। সংবিধানের সংশোধনী হয়েছে কয়টা? 17টা। এর মধ্যে যে ত্রয়োদশ সংশোধনী হয়েছিল কত সালে? 1996 সালে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, সংবিধানের ত্রয়োদশ যে সংশোধনীটা আছে, এই ত্রয়োদশ সংশোধনী কবে হয়েছে? 1996 সালে। 1996 সালে হয়েছে। এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কি হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হইলো এই যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপরে আমরা গিয়ে দেখি পঞ্চদশ সংশোধনী যখন হলো, পঞ্চদশ সংশোধনী 2011 সালে, পঞ্চদশ সংশোধনী যে 2011 সালে হলো, সেই পঞ্চদশ সংশোধনীতে কি করলো? সংরক্ষিত যে নারী আসন, সে নারী আসন 45টা থেকে 50টা করা হয়েছে। খেয়াল করেন, পঞ্চদশ সংশোধনীতে কি করা হয়েছে? নারী আসন, সংসদের নারী আসন ছিল কয়টা? 45টা। সেই 45টা থেকে 50টি হলো, 50টি হলো, তাই না? আরেকটা কাজ কি? এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ঘোষণা করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী। তাহলে এইখানে বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত বা রদ করা হয়েছে। এই যে বিলুপ্ত বা রদ করা হয়েছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার রদ করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আর সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এই পঞ্চদশ সংশোধনীকে আংশিক বাতিল করেছে সরকার, আংশিক বাতিল। সংশোধনীগুলো ভালো করে পড়তে হবে। সংবিধানের সংশোধনীগুলো ভালো করে পড়তে হবে, দেখতে হবে। দেখি আমার চাকরির প্রত্যাশী ভাই বোনরা, আপনারা আমাকে একটু বলেন
কি অবস্থা আপনাদের? আপনারা যারা যারা চাকরি প্রত্যাশী আছেন, অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আছেন, সবাইকে আমি একটা বই রিকমেন্ডেশন করব, সেটা হচ্ছে মিহির স্টিকের ফাইনাল সাজেশন। মিহির স্টিকে ফাইনাল সাজেশন পড়েন। আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দেবেন, এরকম কোনো ভাই বোন যদি ব্যাংকে পরীক্ষা দেওয়া থাকেন, ব্যাংকে, এনএসআই, ডিজিএফআই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাংক, আমি আপনাদেরকে একটু বলি, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংক, এনএসআই, ডিজিএফআই, হ্যাঁ, এই জায়গাগুলোতে যারা পরীক্ষা দিবেন, তারপরে হচ্ছে আরো কয়েকটা জায়গা, এইখানে পরীক্ষা কিন্তু প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়। সো ইংলিশ ভার্সনের জন্য আপনি অদম্যটা পড়বেন। কি বই পড়বেন? অদম্য। ইংলিশ ভার্সনের জন্য অদম্য, সাম্প্রতিক প্লাস মডেল টেস্ট প্র্যাকটিস করে যাবেন। ফাইনাল সাজেশন আর হচ্ছে অদম্য। ইংলিশ ভার্সন লাইব্রেরিতে পাবেন, রকমারিতে পাবেন, সব জায়গায় পাবেন। আমার চাকরির প্রত্যাশী ভাই বোন যারা আছেন, তারা ভালো করে পড়ে যান এটা। ইনশাআল্লাহ আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন। ওকে, চলেন আমরা দেখি 14 নম্বর প্রশ্ন। কোন কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, তাহলে 90 দিনের মধ্যে আবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 90 দিনের মধ্যে, 90 দিন। ওকে, একটু দ্রুত পড়ি। গণ 15 নম্বর প্রশ্নটা একটু দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? স্পিকার। আর স্পিকারকে শপথ বাক্য পাঠ করায় কে? রাষ্ট্রপতি। পারবে না, এই সহজ প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তাহলে দেখেন, এই 5 নম্বর সেক্টরের অধীনে ছিল সিলেট অঞ্চল, সিলেট। 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। 2 নম্বর সেক্টর ছিল ঢাকা, কুমিল্লা, কুমিল্লা, নোয়াখালী। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী। 9 নম্বর সেক্টর ছিল বরিশাল অঞ্চল। 9, বরিশাল অঞ্চল। বরিশাল, বরিশাল, পটুয়াখালী, এই অঞ্চলগুলো ছিল 9 নম্বর সেক্টরে। তাহলে মুক্তিযুদ্ধের সেক্টরটা ভালো করে দেখে যাবেন। স্যার ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ কেন হবে? ওকে, 17 নম্বর, ভূতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটা? ভূতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটা? খেয়াল করেন। ক নম্বর প্রশ্নের দিকে দেখেন, টারশিয়ারি যুগের পাহাড়, এটা আনুমানিক 13 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়। আনুমানিক 13 কোটি বছর পূর্বে। আনুমানিক 13 কোটি বছর পূর্বে। আনুমানিক 13 কোটি বছর পূর্বে এই টারশিয়ারি যুগের পাহাড় সৃষ্টি হয়। এটা মোট ভূমির 12% নিয়ে গঠিত, টারশিয়ারি যুগের পাহাড়। এবং এটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি হলো এই টারশিয়ারি যুগের পাহাড়টা, সবচেয়ে পুরাতন ভূমি টারশিয়ারি যুগের পাহাড়। তো এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, একটা হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। ওকে, প্লাইস্টোসিন কালের সোপান। এই প্লাইস্টোসিন কালের সোপান, এটা আনুমানিক 25,000 বছর পূর্বে, আনুমানিক 25,000 বছর পূর্বে এই প্লাইস্টোসিন কালের সোপানগুলো সৃষ্টি হয়। এটা মোট ভূমির 8% নিয়ে গঠিত হয়। প্লাইস্টোসিন কালের সোপান মোট ভূমির 8% নিয়ে গঠিত হয়। আর সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমিটা, এটা বাকি অংশ অর্থাৎ 80% ভূমি নিয়ে গঠিত হয়েছিল এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি কোনটা? সবচেয়ে পুরাতন ভূমি হলো এই টারশিয়ারি যুগের পাহাড়। ওকে, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে? সম্পদ থেকে একটা টপিক আসছে, সুন্দরবন। সুন্দরবন, এই যে সুন্দরবনটা আছে, সুন্দরবন এর কিছু নাম আছে, অপর নাম। এই সুন্দরবনের অপর নাম হলো গরান বনভূমি। গরান বনভূমি। সুন্দরবনের অপর নাম গরান বনভূমি, টাইডাল বনভূমি,
স্রোতজ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি। এই সুন্দরবনের অবস্থান, সুন্দরবনটা অবস্থান দুটি দেশে, সুন্দরবনটা দুইটা দেশে অবস্থিত, বাংলাদেশ আর হচ্ছে ভারত। বাংলাদেশ আর ভারতের মধ্যে সুন্দরবন অবস্থান। তো এই সুন্দরবনের বাংলাদেশ পেয়েছে ৬২% আর ভারত পেয়েছে ৩৮%। কোনো কারণে যদি আপনি অপশনে বাংলাদেশ ৬২% না পান, তাহলে আপনি 66 দাগায় আর ওদিকে 32 দাগায়। আপডেট তথ্য হচ্ছে 66। আচ্ছা, কিন্তু পরীক্ষার হলে দাগাবেন কোনটা, 66 নাকি 62? সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটা পরীক্ষায় দেখেছি যে 66 অপশনে থাকেই না। 66 অপশনে থাকেই না, তখন 62 দাগাবেন। আর যদি 66 অপশনে থাকে তখন 66 দাগায়। এটা আপডেট তথ্য মতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুন্দরবনের পয়েন্ট আছে, সুন্দরবনে পয়েন্ট কয়টা? সুন্দরবনে পয়েন্ট আছে 3টা। হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট, সুন্দরবনে 3টা পয়েন্ট আছে, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবনকে স্পর্শ করেছে এরকম জেলা আছে 5টা, অর্থাৎ সুন্দরবন বাংলাদেশের 5টা জেলার ভিতর দিয়ে অতিক্রম করেছে। সুন্দরবনকে স্পর্শকারী বাংলাদেশের জেলা হলো 5টা। সুন্দরবনকে স্পর্শকারী জেলা কয়টা? 5টা। সেই জেলাগুলো কি কি? বাগেরহাট, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, এই জেলাগুলোর মধ্যে সুন্দরবন অবস্থিত। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। আর এই সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে হারিয়াভাঙা, রায়মঙ্গল, শেলা। এই নদীগুলো সুন্দরবনের ভেতর দিয়ে আছে। ওকে, আসেন এরপরে 19 নম্বর কোশ্চেন। হালদা ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি উপত্যকা, হালদা ভ্যালি। হালদা ভ্যালি কোথায় আছে? সন্দ্বীপ, এটা একটা দ্বীপ। প্রাচীনকালে জাহাজ নির্মাণ করা হতো এখানে। সন্দ্বীপ, প্রাচীনকালে জাহাজ নির্মাণ, প্রাচীনকালে জাহাজ নির্মাণ করা হতো, প্রাচীনকালে জাহাজ নির্মাণ করা হতো যে দ্বীপে, সন্দ্বীপে। এই সন্দ্বীপটা কোথায় আছে? এই সন্দ্বীপটা রয়েছে চট্টগ্রামে। বান্দরবান, এই বান্দরবান একটা জেলা। রাঙামাটি, রাঙামাটিতে আছে সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি। রাঙামাটিতে আছে ভেঙ্গি ভ্যালি, রাঙামাটিতে আছে মাইনমুখী ভ্যালি, মাইনমুখী ভ্যালি। সাজেক ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, মাইনমুখী ভ্যালি আছে রাঙামাটিতে। খাগড়াছড়িতে আছে হালদা ভ্যালি, হালদা ভ্যালি আছে খাগড়াছড়িতে। হালদা ভ্যালি কোথায়? খাগড়াছড়িতে। আরেকটা ভ্যালি আছে, তার নাম হলো নাপিত খালি ভ্যালি। এই নাপিত খালি ভ্যালি আছে কক্সবাজার, নাপিত খালি ভ্যালি কক্সবাজার। বলিশিরা ভ্যালি, এই বলিশিরা ভ্যালি আছে মৌলভীবাজার, মৌলভীবাজার। বলিশিরা ভ্যালি কোথায় আছে? মৌলভীবাজারে আছে। প্রশ্ন চাইছে হালদা ভ্যালি কোথায় আছে? খাগড়াছড়ি। হালদা ভ্যালি রয়েছে খাগড়াছড়ি, খাগড়াছড়িতে আছে হালদা ভ্যালি। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে পরিচিত কোনটা? চলন বিল। এই চলন বিলটা হলো বাংলাদেশের বৃহত্তম বিল, বাংলাদেশের বৃহত্তম বিল, বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হলো চলন বিল। চলন বিল রয়েছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার মধ্যে। কোথায় আছে চলন বিল? আছে কোথায়? পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ। পাবনা, নাটোর, আর আছে কোথায়? সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। চলন বিল কোথায় আছে? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বাংলাদেশের বৃহত্তম বিল।
আর এই চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো আত্রাই নদী। চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো আত্রাই। টাঙ্গুয়ার হাওর, এই টাঙ্গুয়ার হাওর রয়েছে সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর রয়েছে সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর কোথায় আছে? সুনামগঞ্জে আছে। খেয়াল করেন, এই যে টাঙ্গুয়ার হাওর, এই টাঙ্গুয়ার হাওর এটাকে বাংলাদেশের রামসার সাইট বলা হয়। এটা হলো বাংলাদেশের রামসার সাইট। বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। 2000 সালে রামসার সাইট হিসেবে পরিচিতি পায়। আর এই টাঙ্গুয়ার হাওরেরই স্থানীয় নাম, স্থানীয় মানুষরা বলে 9 কুড়ি কামদার 6 কুড়ি বিল। 9 কুড়ি কামদার 6 কুড়ি বিল বলা হয় এই টাঙ্গুয়ার হাওরকে। সে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল 2000 সালে। রামসার সাইট। হাকালুকি হাওরটা আছে মৌলভীবাজার। বাংলাদেশের বৃহত্তম হাওরের মধ্যে একটা হচ্ছে হাকালুকি হাওর, মৌলভীবাজারে আছে। হাইল হাওর মৌলভীবাজারে আছে। নিকলি হাওর কিশোরগঞ্জে আছে। নিকলি হাওর কোথায়? কিশোরগঞ্জ। হাইল হাওর মৌলভীবাজার। ওকে, হাওর। 21 নম্বর প্রশ্ন দেখে, ব্রোঞ্জের তৈরি বিশালাকার বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে কোথায়? ব্রোঞ্জের তৈরি বিশালাকার বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে কোন বিহারে? বাংলাদেশের বিহার। ব্রোঞ্জের তৈরি বিশালাকার মূর্তি পাওয়া গেছে। দেখি অ্যান্সার করেন। ব্রোঞ্জের তৈরি বিশালাকার মূর্তি। দেখি কিরকম ব্রোঞ্জের তৈরি বিশালাকার মূর্তি। তাহলে দেখেন, আনন্দ বিহার, শালবন বিহার, ভোজ বিহার, রূপবান বিহার, এই সবগুলাই আছে কুমিল্লা। এই সবগুলাই রয়েছে কুমিল্লা। সবগুলো কোথায় আছে? কুমিল্লা। আর এই যে ভোজ বিহার আছে, সেই ভোজ বিহারে পাওয়া গেছে বিশালাকার বৌদ্ধ মূর্তি। বাংলাদেশের অনেকগুলো বিহার আছে। বিহারগুলোর আমাদের প্রত্নতত্ত্বের ক্লাস আছে। আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আমরা আমাদের পেইড ব্যাচে পড়িয়েছি জিনিসগুলা, তো আপনারা ওখানে হয়তো পড়েছেন, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, এখানে আমাকে একটু কমেন্ট করবেন তো, অর্ণব স্যার পেজে যারা আছেন তারা অর্ণব স্যার, আর নেক্সট অ্যাচিভার পেজে যারা আছেন তারা একটু আমাকে কমেন্ট করেন তো যে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন কারা? হয়তো 9 তারিখে পরীক্ষা দিবেন, এরপরে সামনের প্রস্তুতি নিচ্ছেন কারা প্রাইমারির? প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন কারা তো আমাকে বলেন তো ভাই। আমি কিন্তু আজকে মোটামুটি প্রায় 18-19টা টপিক নিয়েছি। আচ্ছা, এরপরে আসেন 22 নম্বর প্রশ্ন, মোরংদের উৎসবের নাম কি? মোরংদের উৎসব, চাকমাদের উৎসব হলো বিজু। চাকমাদের উৎসব বিজু। গারোদের উৎসব হলো ওয়ানগালা। ওয়ানগালা হলো গারোদের উৎসব। মারমা যারা আছে, মারমাদের উৎসব হলো সাংগ্রাই। মারমাদের উৎসব হলো সাংগ্রাই। রাখাইন যারা আছে তাদের উৎসব হলো জলকেলি। রাখাইন যারা জলকেলি কেলি, এরা আরেকটা উৎসব পালন করে, তার নাম হলো সান্দ্রে। জলকেলি বা সান্দ্রে। সাঁওতাল যারা আছে তাদের উৎসব হলো সোহরাই। সাঁওতাল সোহরাই। মোরং যারা আছে, মোরং, মোরংদের উৎসব হলো মুৎসেলং। মুৎসলং, মোরংদের উৎসব মুৎসেলং। ওরাও উপজাতি আছে, ওরাও, ওরাওদের উৎসব হলো ফাগুয়া। ফাগুয়া। ত্রিপুরা যারা আছে, ত্রিপুরা, তাদের উৎসব হলো বৈশুক। বৈশুক, ত্রিপুরাদের উৎসব হলো বৈশুক। মণিপুরী, মণিপুরীদের উৎসব হলো মহারামলীলা। মহারাম লীলা, মহারামলীলা। মণিপুরীদের উৎসব হলো মহারামলীলা। কঠিন চিবর দান, এটা পার্বত্য চট্টগ্রামের উৎসব। কঠিন চিবর দান।
কঠিন চিবর দান পার্বত্য চট্টগ্রামে কঠিন চিবর দান পালন করা। বৈশাখী, এই বৈশাখীটা হলো সকল উপজাতিদের বর্ষবরণ উৎসব। সকল উপজাতিরা মিলে বর্ষবরণ উৎসব করে হলো এই বৈশাখী। সকল উপজাতিরা মিলে বর্ষবরণ উৎসব করে বৈশাখী। বৈশাখী সকল উপজাতিরা মিলে কি উৎসব পালন করে? বৈশাখী। তাহলে মোরংদের উৎসব কি? আবিয়া শেখ জান্নাত বলছে আছি সুবর্ণ। আমি একটু কমেন্ট পড়ি আপনাদের। শ্রাবণ মোমো বলছে ভাই আমি। জুলেখা আক্তার আছেন, যারা হচ্ছে আপনাদের কি বলে প্রাইমারি নিয়োগ পরীক্ষা দেবেন, দেখি প্রাইমারি নিয়োগের পরীক্ষা দেবেন। আচ্ছা দেখেন, আমি একটু আপনাদেরকে তাহলে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো, সেই গুরুত্বপূর্ণ টপিক গুলো দেখেন আমি কি কি থেকে নিয়েছি। 1 নম্বর কোশ্চেন দিই, 22 নম্বর প্রশ্ন দিকে দেখেন। উপজাতির উৎসব। দেশ বাংলাদেশের প্রত্নতত্ত্ব থেকে, বিহার থেকে। 20 বাংলাদেশের হাওরবিল চর থেকে। 19 বাংলাদেশের ভ্যালি উপত্যকা থেকে। 18 বাংলাদেশের সম্পদ থেকে। 9 বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে। 16 মুক্তিযুদ্ধ থেকে। 15 বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি থেকে। 14 জাতীয় সংসদ থেকে। 13 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশোধনী সংবিধান থেকে। 12 বাংলাদেশ সরকারের আয়ের খাত, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতি আছে সে অর্থনীতি। 11 জাতীয় বিষয়াবলী থেকে। 10 বিখ্যাত চিত্রশিল্পীগুলো। 9 ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ থেকে। রাত্রে নৌচৌধুরী বাংলাদেশের পুরাতন বাতিঘর আছে, এটা হচ্ছে পাহাড় মানে দ্বীপ হাওরবিল চর, এখান থেকে দ্বীপ থেকে। সমুদ্র বন্দর। প্রাচীন ইতিহাস মুসলিম শাসন। প্রাচীন ইতিহাস প্রাচীন রাজবংশ থেকে। 4 উপজাতি বসবাস থেকে। দাম দিয়ে কিনেছে বাংলা ভাষা আন্দোলন থেকে। 2 গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস থেকে। 1 স্থানীয় সরকার ব্যবস্থা থেকে। তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসটা আজকে হয়েছে নেক্সট অ্যাচিভারের আমাদের প্ল্যাটফর্ম থেকে। নেক্সট অ্যাচিভার আপনারা ফেসবুকে এফবি পেজ নেক্সট অ্যাচিভার পেয়ে যাবেন, নেক্সট অ্যাচিভার পেয়ে যাবেন। আর এই ক্লাসটা রেকর্ড থাকবে আমাদের ইউটিউব চ্যানেলেও, রেকর্ড থাকবে ক্লাসটা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ণব স্যার। অর্ণব স্যার আমাদের এই ইউটিউব চ্যানেল, এই ইউটিউবে অর্ণব স্যারে পাবেন। খেয়াল করেন, এই যে আমাদের জিকে নিয়ে যারা প্রেসারে আছেন, সামনে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, চাকরির প্রত্যাশী যারা আছেন, আপনাদের জন্য জিকের আমাদের 99 টাকার একটা এক্সাম ব্যাচ আছে। মিহির জিকে ফাইনাল সাজেশনের উপরে আমরা টপিক ভিত্তিক এক্সাম নিচ্ছি। 99 টাকার এক্সাম ব্যাচ, মাত্র 99 টাকা, প্রায় 2-2.5 মাস পর্যন্ত এক্সাম চলবে এখানে। তো এই এক্সাম ব্যাচটা যদি কেউ কিনতে চান, 99 টাকায় এক্সাম ব্যাচ, এটা জিকে এক্সাম ব্যাচ। যদি এই এক্সাম ব্যাচটা কেউ কিনতে চান, তাহলে আপনারা ডিরেক্টলি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, 01793635815। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা আপনি আমাকে করতে পারেন, আমার অর্ণব স্যার পেজে মেসেজ দিতে পারেন, অথবা নেক্সট অ্যাচিভারে মেসেজ দিতে পারেন। আমি আপনাকে এনরোল করে নিব। ব্যাচ আজকে 5 নাম্বার এক্সাম চলবে। এর সাথে আপনারা কিছু ফ্রি ক্লাস পাবেন, প্রতিনিয়ত যে ক্লাসগুলো হয়ে যাবে সেই ক্লাসগুলো পাবেন। তো যারা আপনারা চাকরির প্রত্যাশী আছেন, ভাই ইন্টারন্যাশনাল পার্ট পড়াবেন না? আগামী দিন আমরা ইন্টারন্যাশনাল পার্ট পড়াবো। 9 তারিখে যেহেতু পরীক্ষা, আজকে পুরো ক্লাসটা রেখেছি বাংলাদেশ বিষয়গুলির উপর, যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো ফোকাস করেছি এগুলো ভালো করে পড়ে যান। আমরা আগামী কালকে আন্তর্জাতিক পার্ট এবং সাম্প্রতিক রেখেছি ক্লাস, একই সময়েই ক্লাস হবে ইনশাআল্লাহ 6:30 থেকে সন্ধ্যায়। আর এই ক্লাসটা একটু পরে আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমার চাকরি প্রত্যাশী ভাই বোনরা। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।